আমন্ত্রণ জানাচ্ছি বাংলা সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। নতুন রাজনৈতিক দল নিয়ে পুলিশকে যে বার্তা দিল জাতীয় নাগরিক কমিটি। জানাবো, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, অজুর বক্তব্যে বলো। এদিকে 3 দাবিতে 8 ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অভ্যুত্থানে আহত শহীদ পরিবার। বদলে গেল বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম। এবং সর্বশেষ থাকছে অ্যাকাউন্টে 10,698 টাকা, কেনা হয়নি বাড়ি গাড়িও, যা বললেন নাহিদ ইসলাম। এখন বিস্তারিত। নতুন রাজনৈতিক দল নিয়ে পুলিশকে যে বার্তা দিল জাতীয় নাগরিক কমিটি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে মেট্রোপলিটন পুলিশের কমিশনারের কাছে এরই মধ্যে চিঠি পাঠিয়েছেন জাতীয় নাগরিক কমিটি। বুধবার বিকালে নাগরিক কমিটির সহকারী দপ্তর সেল সম্পাদক আবু সাইদ লিওন স্বাক্ষরিত একটি চিঠি দিয়েছেন। চিঠিতে আগামী 28 ফেব্রুয়ারি শুক্রবার বিকাল 3টায় মানিক মিয়া অ্যাভিনিউতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। বিষয়টি আপনার জ্ঞাতার্থে ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অবহিত করা হলো। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, অজুর বক্তব্যে বলো। তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন, এমন মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বলো। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তি এই মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলো বলেন, কুমিল্লা মহানগর বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে আমার বক্তব্যের একটি জায়গায় তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে অজু করবেন, এই কথাটি মনের অজান্তে বলে ফেলি। আমি আমার বক্তব্য এই বাক্যটি উচ্চারণ করা মোটেও শোভন হয়নি। আকস্মিকভাবে উচ্চারিত এ ধরনের বক্তব্যের জন্য দলের নেতাকর্মী, সমর্থক ও শুভান্যুধ্যায়ীদের মনে আঘাত এনেছে। আমার এই বক্তব্যের সাথে দলের নেতাকর্মীদের কোনো সম্পর্ক নেই। অজ্ঞানবশত উল্লেখিত বক্তব্যের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। 3 দাবিতে 8 ঘণ্টা ধরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অভ্যুত্থানে আহত শহীদ পরিবার। আন্দোলনে আহতদের সবাইকে মাসিক ভাতার আওতায় আনাসহ 3 দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান করছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। বুধবার সকাল 11টার দিকে আন্দোলনে আহত অন্তত 30 জন প্রধান উপদেষ্টার কার্যালয়ের 1 নম্বর গেটের সামনে জড়ো হন। বিকাল 5টা 10 মিনিটের দিকে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ের মূল গেটের সামনের ফটকে এসে অবস্থান নেন। সন্ধ্যা 7টা পর্যন্ত তাদের সেখানেই অবস্থান করতে দেখা যায়। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সেখান থেকে যাবেন না। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, জুলাই আগস্ট অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের এবি ও ওসি এই 3 শ্রেণীতে ক্যাটাগরি ভাগ করে সরকারি সুবিধা দেওয়া হবে। প্রথম ক্যাটাগরিতে গুরুতর আহত ব্যক্তিদের এককালীন 5 লাখ টাকা এবং প্রতি মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়ার কথা বলা হয়। দ্বিতীয় ক্যাটাগরিতে এক অঙ্গহানি হয়েছে এমন অবস্থায় যারা আছেন তাদের এককালীন 3 লাখ টাকা এবং প্রতি মাসে 15,000 টাকা করে ভাতা দেওয়ার কথা। আর সিদ্ধান্ত অনুসারে তৃতীয় ক্যাটাগরিতে সামান্য আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, ভালো হয়ে গেছেন, তারা অগ্রাধিকার ভিত্তিতে চাকরি ও পুনর্বাসনে অগ্রাধিকার পাবেন, কিন্তু তারা ভাতা পাবেন না। আজ সকালে আহতদের একটি অংশ প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে জড়ো হয়ে আহতদের 3টি শ্রেণী ভেঙে 2টি শ্রেণী করার দাবি তোলেন। তারা এ ও বি শ্রেণীর আহতদের এককালীন অর্থের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি সবাইকে ভাতার আওতায় আনার দাবি করেন। মিরপুর থেকে আসা আহত বিক্ষোভকারী ইবুল রাসেব আর সন্ধ্যা 7টার দিকে দ্য ডেইলি স্টারকে বলেন, গণঅভ্যুত্থানে আহত যোদ্ধাদের নিয়ে বৈষম্য হচ্ছে, আমাদের সি ক্যাটাগরিতে রাখা হয়েছে। সকাল 11টা থেকে এখানে অবস্থান করলেও কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। 3 ক্যাটাগরির পরিবর্তে আমরা শুধু 2টি ক্যাটাগরি। বিকেল 5:30টার দিকে সেখানে 5টি গাড়িতে করে সেনা সদস্যরা যান, তারা বিক্ষোভকারীদের ঘিরে রাখেন। সন্ধ্যা 6টার দিকে আন্দোলনকারীরা গামছা, চাদর ও ওড়না পেতে মাগরিবের নামাজ পড়েন। বিক্ষোভকারীদের একজন কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাসুদ রানা সৌরভ দ্য ডেইলি স্টারকে বলেন, আমাদের 3টি দাবি, 3টির পরিবর্তে এ ও বি ক্যাটাগরি করা, আহত স্বজনদের নিরাপত্তা সুরক্ষা আইন করা এবং আহতদের জন্য সার্বক্ষণিক হটলাইন চালু করা। তিনি আরও বলেন, আমাদের অনেক ঘোরানো হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, অনেক ঘোরানো হয়েছে। লিখিতভাবে আমাদের দাবিগুলো মেনে নিতে হবে। আমরা সম্মুখ সারির যোদ্ধা, আমরা লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত সড়ক ছেড়ে যাব না। বদলে গেল বঙ্গবন্ধু সেতু ও টানেলের নাম। বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের নাম কর্ণফুলী টানেল করেছে সরকার। বুধবার সেতু বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার প্রকাশ করেছে। এতে বলা হয়, এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
সেতু বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ তবিবুর রহমান দ্য ডেইলি স্টারকে তথ্য নিশ্চিত করেছেন। যমুনা নদীর উপর 4.8 কিলোমিটার দীর্ঘ সেতুটি 1998 সালের জুন মাসে এবং চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল 2023 সালে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। অ্যাকাউন্টে 10,698 টাকা, কেনা হয়নি গাড়িও। ফেসবুকে বুধবার দিনভর সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের শত শত কোটি টাকার ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভেরিফাইড ফেসবুক পেজে নিজের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের কাগজের ছবিসহ তথ্য তুলে ধরেন। ফেসবুক পোস্টে নাহিদ বলেন, উপদেষ্টা পদে যোগ দেওয়ার আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21 আগস্ট উপদেষ্টা পদের দায়িত্ব পালনের জন্য সম্মানী নিতে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলি। ওই অ্যাকাউন্টে 21 আগস্ট 2024 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছে। 10,06,886 টাকা ওই অ্যাকাউন্টে জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে। তার মানে বর্তমান তার অ্যাকাউন্টে 10,698 টাকা জমা রয়েছে। আর সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট নেই বলে জানান সদ্য উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম। নাহিদ বলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আমার বা আমার পরিবারের কোনো সদস্যদের স্ত্রী, বাবা, মা তাদের নামে বাংলাদেশের কোথাও কোনো ফ্ল্যাট বা জমি নেই বা আমাদের পরিবারের কেউ কেনেনি। আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের অ্যাকাউন্টে 36,028 টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের স্ত্রী, মা, বাবা কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি কেনা হয়নি। এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে, প্রয়োজনে উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য। অ্যাকাউন্টে 10,698 টাকা, কেনা হয়নি গাড়িও। ফেসবুকে বুধবার দিনভর সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের শত শত কোটি টাকার ভুয়া তথ্য ছড়ানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ভেরিফাইড ফেসবুক পেজে নিজের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্টের কাগজের ছবিসহ তথ্য তুলে ধরেন। ফেসবুক পোস্টে নাহিদ বলেন, উপদেষ্টা পদে যোগ দেওয়ার আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। 21 আগস্ট উপদেষ্টা পদের দায়িত্ব পালনের জন্য সম্মানী নিতে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলি। ওই অ্যাকাউন্টে 21 আগস্ট 2024 থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছে। 10,06,886 টাকা ওই অ্যাকাউন্টে জমা হয়েছে এবং 9,96,188 টাকা উত্তোলিত হয়েছে। তার মানে বর্তমান তার অ্যাকাউন্টে 10,698 টাকা জমা রয়েছে। আর সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া অন্য কোনো অ্যাকাউন্ট নেই বলে জানান সদ্য উপদেষ্টা পদ ছেড়ে আসা নাহিদ ইসলাম। নাহিদ বলেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে আমার বা আমার পরিবারের কোনো সদস্যদের স্ত্রী, বাবা, মা তাদের নামে বাংলাদেশের কোথাও কোনো ফ্ল্যাট বা জমি নেই বা আমাদের পরিবারের কেউ কেনেনি। আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের অ্যাকাউন্টে 36,028 টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের স্ত্রী, মা, বাবা কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি কেনা হয়নি। এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে, প্রয়োজনে উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য।